শিলা নিয়ে কাজ করে। শিলা নিয়ে কাজ করে মানে কি? শিলার জন্ম, শিলার প্রকৃতি, শিলার বৈশিষ্ট্য। তার মানে শিলার জন্ম, শিলার প্রক্রিয়া কিভাবে জন্মাচ্ছে, আর শিলার বৈশিষ্ট্য। এক কথায় শিলা সম্পর্কে যে বিদ্যা আলোচনা করে তাকে বলা হচ্ছে পেট্রোলজি। PETROLOGY, পেট্রোলজি। কি বলা হচ্ছে? পেট্রোলজি বলা হচ্ছে। আচ্ছা, আমরা এর আগের চ্যাপ্টারে যেটুকু পড়লাম মনে আছে? আমরা কিসের উপাদান বললাম? ব্যাসাল্টিক শিলাতে কি বলেছিলাম? সিলিকার পরিমাণ কত বলেছিলাম? 50%। আচ্ছা, ব্যাসাল্টিকের পরে কি বলেছিলাম? অ্যান্ডিসাইটিকের সিলিকার পরিমাণ কত? 60%। আর 90% কোথায়? রায়োলাইটিক, তাই না? আচ্ছা, প্লিউম কাকে বলে বলেছিলাম? প্লিউম মনে করে দেখো। প্লিউম, হ্যাঁ বলো। হ্যাঁ, ম্যাগমার ঊর্ধ্বমুখী গতিকে বা প্রবাহকে প্লিউম বলে ঠিকই, কিন্তু একটা জিনিস যোগ করতে হবে বাবা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তপ্ত অঞ্চল। এবার দেখ, তপ্ত অঞ্চল কি এইটা তোমরা তখন বললে না। আরে তপ্ত অঞ্চল মানে স্বাভাবিক কথা যে ভূপৃষ্ঠ সব জায়গায় তো সমান টেম্পারেচার নয় যে, আর সব জায়গার সমান তাপমাত্রাও নয়, তাপমাত্রাও সমান নয়। এবার সব জায়গার মানে ভৌগোলিক পরিবেশও সমান নয়। সেই কারণে কোনো ভূপৃষ্ঠের অভ্যন্তর কি এমনিতেই স্বাভাবিকভাবে উত্তপ্ত হতে পারে, তাই না? কারণ আমাদের থেকে হয়তো দিল্লির টেম্পারেচার হয়তো বা বেশি হতে পারে মাটির নিচের, কারণ তারা কি হচ্ছে, কে কোন অক্ষাংশ অবস্থান করছে তার উপর নির্ভর করে এগুলো হচ্ছে, তাই না? মানে আমাদের দেশে যদিও আমরা নিরক্ষীয়, তাই না, অর্থাৎ নাতিশীতোষ্ণ পরিবেশে আমরা বসবাস করছি, তো হলেও কি আমাদের দেশেও হয়তোবা কোনো কোনো স্থানে এরকম ভূ অভ্যন্তর উষ্ণ হতে পারে। কেন উষ্ণ হতে পারে তার একটা প্রমাণ তোমরা জানো, যে প্রতি বছর টেম্পারেচার ন্যানো হোক বা কিছু হোক, প্রতি বছর পৃথিবীর টেম্পারেচার বাড়ছে, এ বিষয়ে কোনো সংশয় নেই তো আমাদের। তাহলে যার ভৌগোলিক পরিবেশ বেশি খারাপ ছিল তার আরো কি হয়ে যাবে? খারাপ হবে। এই জন্য যে অঞ্চল তপ্ত এমনিতেই ছিল তার বেশি আরো তপ্ত। তার প্রধান কারণ তোমরা জানো, এসি সব থেকে বেশি কারণ, প্লাস্টিক, তাই না, পোড়ানো, এগুলো কি হয়ে যাচ্ছে, ওজোন স্তরের ক্ষতি করছে, যার ফলে অতিবেগুনি রশ্মি মানুষেরও ক্ষতি করছে, তার সাথে সাথে পৃথিবীর যে পরিবেশটা সেটাও কেউ নষ্ট করছে। তো এই কারণে ভূপৃষ্ঠের তপ্ত অনেক কারণে হতে পারে, কোনো কোনো ভূ অভ্যন্তর তপ্ত নানান কারণে হতে পারে। তার মধ্যে আবার যে জায়গায় 30 কিলোমিটার গড় গভীরতা, তার মানে কি সেখানে টেম্পারেচার হয়তো বা আরো বেশি হবে, কারণ তার থেকে গুরুমণ্ডল কি হবে, কাছাকাছি হবে। ক্যালকুলেশনটা তাই বলেন। আমি এই জায়গাটা কি বলেছিলাম, যে সাধারণ গভীরতা হচ্ছে ক্রাস্টের 30 কিলোমিটার, কিন্তু মাঝে মাঝে মহাদেশ আর মহাসাগরীতে 70। এই জন্য ম্যান্ডেলের ধরা হয় কত থেকে? 100 থেকে। তাহলে যেখানে 30 হবে তার মানে কি এখানে হোক বা পৃথিবীর যে যে অঞ্চলে হোক, তাহলে সেই অঞ্চলগুলোর তুলনায় ভূ অভ্যন্তর কি হবে, বেশি গভীর হবে। কারণ গভীর হবে না, কারণ মনে করে দেখো আমি কি বলেছিলাম, যে পার কিলোমিটারে 20 কিলোমিটারের পরে যখন নামবো নিচে, পার কিলোমিটারে টেম্পারেচার কত বাড়বে? 30 ডিগ্রি। তার মানে হঠাৎ এবার 30 ডিগ্রি করে নামলো ঠিকই, তার মানে 30 ডিগ্রি করে যদি নামে তাহলে এর টেম্পারেচার কত হবে? স্বাভাবিক 15 থেকে 25 টেম্পারেচার, কিন্তু তারপরে নামতে নামতে কত, হার্ডলি 200 বা 300 হবে। কিন্তু এখানে গিয়ে গুরুমণ্ডলের টেম্পারেচার কত বলেছিলাম মনে করে দেখো, গুরুমণ্ডলের টেম্পারেচার, ম্যান্টলের টেম্পারেচার মনে করো, খাতা দেখিস না কেউ, মাথায় চাপ দে। দেখ আমি ভুলে গেলে একটু খাতা দেখতে পারো, তোরা খাতা দেখলে লস দে বাবা, তোমরা ব্রেনে একটু চাপ দাও। 2000 মনে করে দেখো, 2000, তাই না? তা 2000 মানে কি? তা হঠাৎ 30 কিলোমিটার যদি কোনো জায়গায় অবস্থান হয় আর তারপরে যদি 2000 হয় রে বাবা, তাহলে কি হবে? তাহলে ওই ভূ অভ্যন্তর গুলো কি এমনিতে কি উত্তপ্ত হবে না? তাহলে এটা ক্ষেত্র অনুযায়ী, পৃথিবীর সব জায়গায় কিন্তু নয়, মানে এই নিয়ে আমরা ঝগড়া করলেও হবে না, সব জায়গায় নয়, যেখানে যেখানে এরকম ব্যতিক্রম ঘটবে সেখানে সেখানে টেম্পারেচার হাই হবে, আর সেখানে সেখানে এই ধরনের ম্যাগমা তাড়াতাড়ি যাবে। কেন? কারণ তোমাদের এই জায়গাটার, এই যে বলেছিলাম লিথোস্ফিয়ার আর ম্যান্ডেলের ওপরে এখানে একটা স্তর আছে, সেই স্তরটার নাম কি বলেছিলাম মনে করে দেখো। আচ্ছা, ওটা যদি মনে না আসে, পরিচলন স্রোত কোথায় দেখা যায়? অ্যাস্টেনোস্ফিয়ার। তো স্তরটার নাম কি? অ্যাস্টেনোস্ফিয়ার। যে অ্যাস্টেনোস্ফিয়ারে পরিচলন স্রোত দেখা যায়, এই কারণে পাত বলেছিলাম না। তো স্বাভাবিক কথা যে যত কাছাকাছি থাকবে, এখানে কি যদি 30 কিলোমিটার গড় গভীরতা হয়, তাহলে গড় গভীরতা হলে কি ওখান থেকে টেম্পারেচারও কি কাছাকাছি, যে মানে অ্যাস্টেনোস্ফিয়ার যেখানে কাছে হবে সেখানে কি উষ্ণতা তাড়াতাড়ি গিয়ে হবে। তা ভূমি ওখানে উত্তপ্ত না হওয়ার কিছু নেই, তো স্বাভাবিক। আচ্ছা চলো,
ওই জায়গাটা এবার চলো, এবার আমরা এদিকে যাব। এবার দেখো শিলা, তাহলে শিলার জন্ম, এক কথা শিলার বৈশিষ্ট্য নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে বলা হচ্ছে পেট্রোলজি। আচ্ছা, এবার আমি যে খানিকটা আগে বললাম ভূত্বক উপাদান, তার মানে কি খনিজ নিয়েও, এক কথায় খনিজ, তো খনিজ নিয়ে গঠিত হলো শিলা। এবার তাহলে যদি আমরা বলি ভূত্বকের যে সমস্ত উপাদান আছে, মানে ইনক্লুড শিলাও হয়ে যাচ্ছে, সেই উপাদানগুলো নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে কি বলে? মানে ওর মধ্যে কি শিলাও ইনক্লুড হয়ে গেল। এক কথায় ভূত্বক যে সমস্ত উপাদান নিয়ে গঠিত, সেই উপাদানগুলো নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে লিথোলজি। LITHOLOGY, কি বলা হয়? লিথোলজি, লিথোলজি বলা হয়। আচ্ছা, তাকে কি বলা হচ্ছে? লিথোলজি বলা হচ্ছে। দেখো আমি আবারও বলছি, যদি না তোমরা নিজেরা নিজেরা রিভাইজ দাও তাহলে বাবা মুশকিল হয়ে যাবে। কারণ এখানে গ্রুপে দেখো কুইজও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু তোমরা যে কুইজে কি করছো সেটা তো আর দেখা যাচ্ছে না সচরাচর। তোমরা এই জন্য নিজেরা গ্রুপ করো, আমাদের তো কুইজ হচ্ছে, সবই হচ্ছে, এখানে পড়াও ধরা হচ্ছে, কিন্তু তোমাদেরকে নিজেদের বাড়িতে রিভাইজ দিতে হবে। তোমরা কতক্ষণ পড়ছো আমি জানি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পড়ার করো। নাহলে রিভাইজ না দিলে পরীক্ষার আগে মনে রাখলে জীবনে মনে উঠবে না, যতই চেষ্টা করো। পরীক্ষার আগে যদি 12 ঘন্টা পড়ো আর এখন যদি 3 ঘন্টা করে পড়ো, জীবনে মনে উঠবে না, মনে উঠবে না, মনে উঠবে না। এটা তো পরিষ্কার কথা। তো তোমার এর কারণ আমরাও তো পরীক্ষা দিয়ে দিয়ে এসছি রে বাবা। একসাথে যখনই পড়বে দেখবে অম্বল, গ্যাস, বুক জ্বালা, পায়খানা, হ্যান ত্যান সব হবে। আমাশা, ওই 3 মাস যদি এরকম পড়ো না, শরীর খারাপ হবে। হাসি নয়, এটা বাস্তব। একসাথে যখন চাপ নেবে এইরকম হবে। আর বারবার যদি রিভাইজ দিয়ে দিয়ে পড়ো, তাহলে পড়াটা অটোমেটিক্যালি কি মনে থেকে যাবে। এবার দেখো তাহলে শিলাকে কত ভাগে ভাগ করা যাচ্ছে? শিলাকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে আগ্নেয় শিলা, দ্বিতীয় হচ্ছে পাললিক শিলা, তৃতীয় হচ্ছে রূপান্তরিত শিলা। প্রথমে হচ্ছে ইগনিয়াস, তাই তো, দ্বিতীয় হচ্ছে সেডিমেন্টারি, আর মেটাফর্মিক, 3 নাম্বার হচ্ছে মেটাফর্মিক। আচ্ছা, এবার দেখো তাহলে আগ্নেয় শিলা কি? অর্থাৎ এই যে লাভা জমাট বেঁধে যে শিলা তৈরি হয়েছে, ওই যে শুরুতেই বলেছিলাম, যেটা এতে ভলকানোতে পড়েছিলাম, লাভা জমাট বেঁধে যে শিলা তৈরি হয় তাকে বলা হয় আগ্নেয় শিলা। এবার আগ্নেয় শিলা প্রাথমিকভাবে, মানে প্রথমে জমাট বেঁধে তৈরি হয়েছিল বলে একে বলা হয় প্রাথমিক শিলা বা আদি শিলা। তাহলে আদি শিলা কাকে বলে? আগ্নেয় শিলাকে। প্রাথমিক শিলা কাকে বলে? আগ্নেয় শিলাকে। তাহলে আগ্নেয় শিলা, দেখো আগ্নেয় শিলা যেহেতু উত্তপ্ত তরল লাভা জমাট বেঁধে তৈরি হয়, এই জন্য এর মধ্যে কোনো স্তর দেখা যায় না। স্তর দেখা যায় না বলে একে বলা হয় অস্থরীভূত শিলা। কি বলা হয়? অস্থরীভূত, মানে লেয়ার বিহীন, তাই না? লেয়ার নেই কোনো। আচ্ছা, এর মধ্যে যেহেতু উত্তপ্ত তরল পদার্থ জমে যাচ্ছে, এই জন্য এইটা শিলাটা কেমন হয়? স্বচ্ছ হয়, মানে চকচক চকচক করে, যেটাকে ভূগোলের ভাষায় বলা হয় স্ফটিক, আর ইংলিশে বলা হয় ক্রিস্টাল। কি বলা হয়? ক্রিস্টাল। তার মধ্যে এর মধ্যে ক্রিস্টাল, তাই তো, ক্রিস্টাল এটা। আচ্ছা, এবার যদি বলে এ যেহেতু স্তরে স্তরে জমা হয় না, এই জন্য এর মধ্যে জীবাশ্ম দেখা যায় না, এটাও তো কোনো যুক্তি নয়। 1 নম্বর ওটা যুক্তি, যদিও। আর একটা যুক্তি, এমনিতে তো গরম, গরম যদি ওর মধ্যে যদি কোনো প্রাণী পড়ে, সে এমনিতেই গলে ছাই হয়ে যাবে, তার জীবাশ্মের কোনো চান্সই হবে না। হ্যাঁ, ওটাই মূলত, ওটাই যুক্তি হওয়া উচিত ছিল। যাই হোক, এবার দেখো নেক্সট এখানে কি হচ্ছে না, এর মধ্যে কোনো ছিদ্র দেখা যাচ্ছে না, তাই না? কোনো ছিদ্র থাকবে না। আচ্ছা, এবার যদি বলি পাললিক শিলা কি না, পাললিক শিলা কোথায়? সমুদ্রের তলদেশেই জমছে, তাই কি না? সমুদ্রের তলদেশে, বা এখন নদীরও অনেক জায়গায় হতে পারে, যেটা সমুদ্রের কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি বলছি, উচ্চ গতিতে যখন পড়বে, উচ্চ গতিতে যখন পড়ে সেই জায়গায় কোনোভাবে যদি নদীর সাইডে ঢুকে যায়, কোনো জায়গায় অন্য সাথে যুক্ত হয়ে যায়, সেই অঞ্চলগুলোতে জমতে পারে। কিন্তু মোহনার কাছে কোনোদিনও জমবে না, কারণ মোহনার কাছে কি আছে? সমুদ্র হয়ে যাচ্ছে, আবার যেখানে ব্যাকে যাচ্ছে, তার মানে ওখানে জমার কোনো চান্স নেই, কারণ ওই জায়গায় কি স্রোত আরো বেশি হবে, ওই জায়গায় জমার কোনো চান্স নেই। এক কথায় সমুদ্রে বা জলের তলদেশে যদি পলি স্তরে স্তরে জমে, তাকে বলা হচ্ছে পাললিক শিলা, তাই না? আর স্তরে স্তরে জমে বলে এর অপর নাম হচ্ছে স্থরীভূত শিলা। এর অপর নাম স্থরীভূত শিলা। আর স্তরে স্তরে জমছে বলে এর মধ্যে অজস্র ছিদ্র দেখা যায়। এর আরেকটা কারণ কি? কারণ শুধু স্তরে স্তরে জমে বলে ছিদ্র নয়, কারণ দেখো শিলা যখনই আসছে, এক এক সময় এক একটা বৈশিষ্ট্য যুক্ত কি কণাগুলো আসছে, এই কণাগুলো বিভিন্ন সময় বিভিন্ন বৈশিষ্ট্যের হয় বলে এর মধ্যে ছিদ্রের অবস্থানটাও
স্বাভাবিকভাবে চলে আসে। শুধু স্তরে স্তরে জমলেই হবে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপাদান যুক্ত পলি চলে আসে। এই কারণে কি হয়, চাপ এবং তাপের প্রভাবে আলাদা আলাদা রূপ ধারণ করে। আর জীবাশ্ম কি বলা হবে, মানে ফসিল। ফসিল কি, ধরে নাও কোনো একটা প্রাণী মারা গেল, মারা গিয়ে একটা লেয়ারের উপর পড়লো, এবার ফের আবারও পলি পড়ছে, পলি পড়তে পড়তে কি হয়, উপর থেকে চাপ আসছে। তো চাপ যখনই হবে কি হবে, এবার স্বাভাবিক নিয়ম অনুযায়ী ওই হাড় বা প্রাণীটা কি হবে, গলে খনিজ তেলে পরিণত হবে। কারণ প্রাণী মরলে কি হয়, খনিজ হবে। আর উদ্ভিদ মরলে কাঠকয়লার কথা আমরা জানতাম, তাই না, কাঠকয়লার দিকে যাবে। তাহলে এখানে কি গলে খনিজ হয়ে যাবে। কিন্তু এই চাপের প্রভাবে, এই চাপের প্রভাবে ওই শিলার উপরে একটা স্তর পড়ে যায় বা ওই প্রাণীটার একটা ছাপ পড়ে যায়। এই ছাপটাকে বলা হচ্ছে জীবাশ্ম বলা হয়। এই ছাপটাকে জীবাশ্ম বলা হচ্ছে। তবে এই শিলা যখন রূপান্তর হবে, মানে রূপান্তর, পাললিক শিলা যখন রূপান্তরিত শিলায় চলে যাবে, তখন এই ছাপ তার মধ্যে আর থাকবে না। কারণ রূপান্তরিত শিলা আমরা কি জানি, রূপান্তরিত শিলা আলাদা কোনো শিলা নয়, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি হয়, আগ্নেয় শিলা রূপান্তরিত হয়ে যায়, পাললিক শিলাও রূপান্তরিত হয়ে যে শিলা গঠন করে তার নামই রূপান্তরিত শিলা, তাই না। রূপান্তরিত শিলা আলাদা কোনো শিলা নয়, আগ্নেয় শিলা থেকে রূপান্তর হয় আর পাললিক শিলা থেকে রূপান্তর হচ্ছে। তাহলে এখানেও একই জিনিস। এবার আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ওই যে শুরুতে বলেছিলাম, মনে করে দেখো কি বলেছিলাম, একটা হচ্ছে নিঃসারী আর একটা হচ্ছে উদ্ভিদী, তাই না। এবার তাহলে ইন্ট্রাসিভ রক, ওখানে ভলকানো ছিল আর এখানে রক হবে তাহলে, আর এক্সট্রাসিভ রক, তাই না। কিন্তু আমাদের যে জায়গাটা থেকে বেশি কোশ্চেন আছে সেটা হচ্ছে উদ্ভিদী শিলাকে দুভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে পাতালিক আর একটা হচ্ছে উপপাতালিক। একটা হচ্ছে পাতালিক মানে প্লুটোনিক, আর একটা হচ্ছে উপপাতালিক হাইপোব্যাসাল। একটা হচ্ছে পাতালিক আর একটা হচ্ছে উপপাতালিক। কি বললাম, একটা পাতালিক আর একটা উপপাতালিক, হয়েছে। আচ্ছা, পাতালিকের ইংলিশ কি বললাম, প্লুটোনিক বললাম। আচ্ছা প্লুটোনিক। এবার পাতালিক শিলা তাহলে কততে দেখা যায়, পাতালিক মানে কি, গভীর বোঝাচ্ছে। পাতালিক মানে পাতালে অবস্থান, মানে বেশি গভীরে অবস্থান করছে। তাহলে পাতালিক শিলার অবস্থান মূলত 10 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হয়। তার মানে ঘুরে ফিরে বলা যায় পাতালিক শিলার সৃষ্টি হয় কত, ভূ অভ্যন্তরে 10 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। 10 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। পাতালিক শিলার উদাহরণ কি, পাতালিক শিলার উদাহরণ হচ্ছে, এক নাম্বার লেখো গ্রানাইট। পাতালিক শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, গ্যাব্রো। তাহলে উদ্ভিদী শিলাকে ক ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে পাতালিক, একটা হচ্ছে উপপাতালিক। আচ্ছা, পাতালিক শিলা হচ্ছে সৃষ্টি হয় 10 থেকে 40 কিমি গভীরে। উদাহরণ হচ্ছে গ্রানাইট, গ্যাব্রো, আর একটা লেখো ডায়োরাইট, ডায়োরাইট আর পেরিডোটাইট। 4 নাম্বারটা হচ্ছে পেরিডোটাইট। এবার দেখো তাহলে গ্রানাইট হলো আমাদের, এবার গ্রানাইট থেকেও এক্সট্রা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে মাঝে মাঝে, গ্রানাইট বলে হেডিং করো। গ্রানাইটের ফার্স্ট বৈশিষ্ট্য লেখো, গ্রানাইট তৈরি হয়, গ্রানাইট তৈরি হয়, এক নাম্বার লেখো গ্রানাইট তৈরি হয় অভ্র, ফেলসপার, অভ্র, ফেলসপার আর কোয়ার্টজ। ককার অন্তঃস্থাকার টয়রে, হ্যাঁ কোয়ার্টজ, ককার অন্তঃস্থাকার টয়রে বর্গীয় জ, কোয়ার্টজ। তাহলে কি হলো, গ্রানাইট তৈরি হয় অভ্র, ফেলসপার, কোয়ার্টজ দ্বারা, তিনটে দ্বারা। আচ্ছা এবার লেখো 2 নম্বর বৈশিষ্ট্য লেখো গ্রানাইটের, গ্রানাইট দ্বারা গঠিত পাহাড়ের, গ্রানাইট দ্বারা গঠিত পাহাড়ের মাথা হয় গোলাকার। গ্রানাইট দ্বারা গঠিত পাহাড়ের মাথা হয় গোলাকার। আচ্ছা এবার এই 3 নম্বর বৈশিষ্ট্য লেখো গ্রানাইটের, গ্রানাইট দেখা যায়, মানে এই পাথর দেখা যায় আর কি, দাক্ষিণাত্য, ছোটনাগপুর ও দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল ও ছোটনাগপুর। ছোটনাগপুরে মালভূমি আছে তাই না, স্বাভাবিক কথা। ছোটনাগপুর ও দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে দেখা যায়। আচ্ছা গ্রানাইটের 4 নম্বর বৈশিষ্ট্য দেখো, এটা রাস্তাঘাট নির্মাণ ও বাড়িঘর নির্মাণে কাজে লাগে, রাস্তাঘাট নির্মাণ ও বাড়িঘর নির্মাণে কাজে লাগে। আচ্ছা এবার দ্বিতীয়টা হচ্ছে কি বলেছিলাম, উপপাতালিক। উপপাতালিকের ইংলিশটা লিখে নাও,
হাইপা ব্যাসাল, HYPA BYSSAL লিখেছো? HYPA BYSSAL হাইপা ব্যাসাল লিখেছো? আচ্ছা, এটা লেখো। এটা সৃষ্টি হয় কত? 1 থেকে 10 কিমির মধ্যে সৃষ্টি হয়। 1 থেকে 10 কিমির মধ্যে সৃষ্টি হয়। এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে পরফাইরি। উদাহরণ কি? পরফাইরি। আর কি আছে এর সাথে? এর সাথে লেখো ডলোরাইট। পরফাইরি 1 নাম্বার, 2 নাম্বার ডলোরাইট, আর 3 নাম্বার হচ্ছে গ্রানোপার। গ্রানোপার। আচ্ছা, এবার একটা স্টার দিয়ে, এই দুটো নয়, একটা অতিরিক্ত একটা, যেহেতু গ্রানাইট লেখালাম আমরা, গ্রানাইট গুরুত্বপূর্ণ, তার ব্যাসাল্টও মাঝে মাঝে কোশ্চেনে দেয়, ব্যাসাল্টটাকে একটু স্টার দিয়ে লিখে রাখো। ব্যাসাল্টটা লেখো। ব্যাসাল্টের বৈশিষ্ট্য লেখো 1 নাম্বার। ব্যাসাল্ট লিখে রাখো, ব্যাসাল্ট শিলা দ্বারা তৈরি পাহাড়ের মাথা চ্যাপ্টা হয়। ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত পাহাড়ের মাথা চ্যাপ্টা হয়। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য লেখো, ক্ষয়প্রাপ্ত ব্যাসাল্ট শিলায় যদি সিঁড়ির মতো ধাপ দেখা যায়, ক্ষয়প্রাপ্ত ব্যাসাল্ট শিলায় যদি সিঁড়ির মতো ধাপ দেখা যায়, তাকে বলে ট্রাপ। টয়রাফালা আকার পর ট্রাপ, তাকে কি বলে? ট্রাপ বলে তাকে। আচ্ছা, ব্যাসাল্ট কোথায় দেখা যায়? ব্যাসাল্টের ব্যবহার লেখো। রেল লাইন ও ট্রাম লাইনে। রেল লাইনে দেখেছো বড় বড় যে কালো পাথরগুলো হয়, ওগুলোই ব্যাসাল্ট। রেল লাইনে ও ট্রাম লাইনে ব্যাসাল্টের ব্যবহার দেখা যায়। আচ্ছা, এখান থেকে এইটুকু থাকলো। এবার দেখো পাললিক শিলা সম্পর্কে এখান থেকে যে তথ্যগুলো আরো আমাদের দেয়, পাললিক শিলা থেকে কি তথ্য দেয়? পাললিক শিলাকে পলির উৎপত্তি অনুযায়ী ক ভাগে ভাগ করা যায়, এটা আমাদের ফার্স্ট কোশ্চেন এটা দেয় অনেক সময়। পাললিক শিলাকে পলির উৎপত্তি অনুসারে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? না, একটা হচ্ছে সংঘাত শিলা আর একটা হচ্ছে অসংঘাত শিলা। একটা হচ্ছে সংঘাত শিলা আর একটা হচ্ছে অসংঘাত শিলা। সংঘাত শিলার ইংলিশ হচ্ছে ক্লাস্টিক, CLASTIC। সংঘাত শিলা হচ্ছে ক্লাস্টিক, CLASTIC। ক্লাস্টিক রক হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, নন ক্লাস্টিক। আর আরেকটা ভাগ হচ্ছে অসংঘাত শিলা বা নন ক্লাস্টিক রক। একটা ক্লাস্টিক আর একটা হচ্ছে নন ক্লাস্টিক। আসলে দেখো, এই যে সামনে যখন অ, বি, নি, অনা এগুলো থাকে না, এগুলো দ্বারা সবসময় না বোঝায়। এগুলো তোমরা টেনে পড়ে এসছো, যখন টেনে পড়েছিলে, ওই কারক পড়েছিলে, সমাস পড়েছিলে, পূর্বের শব্দগুলোকে এগুলো দ্বারা অ, অনা, বি, নির দ্বারা না ইন্ডিকেট করে। আর যাই হোক, লেখো সংঘাত শিলার উদাহরণ লেখো বেলে পাথর। সংঘাত শিলার উদাহরণ লেখো। কি উদাহরণ? বেলে পাথর। আচ্ছা, এবার বেলে পাথর সম্পর্কে তোমাদের কাছে তথ্য অবশ্যই আছে। এখান থেকে একটা তথ্য লিখে রাখো যে সিলিকন দ্বারা লেখো যে সিলিকার দ্বারা তৈরি বা গঠিত বেলে পাথর খুব কঠিন হয়। সিলিকার দ্বারা তৈরি বেলে পাথর বা গঠিত বেলে পাথর খুব কঠিন হয়। আচ্ছা, তোমরা জয়পুরের নাম শুনেছো সবাই? জয়পুর কেন বিখ্যাত? গোলাপি শহর বলে, তাই না? মানে পিঙ্ক সিটি। আচ্ছা, কেন? কারণ ওই গোলাপি পাথর দ্বারা তৈরি বলে। তাহলে এটা গোলাপি বেলে পাথর, তাহলে একই এটার উদাহরণ হয়ে যাবে যে জয়পুর মানে জয়পুর বা গোলাপি শহর কি গোলাপি বেলে পাথর দ্বারা তৈরি। 1 নাম্বার বেলে পাথরের 1 নাম্বার কোশ্চেন এটা। 2 নাম্বার কি? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে জয়সালমীরের নাম শুনেছো? জয়সালমীর কোথায়? ওটাও রাজস্থানে। রাজস্থানের সোনার কেল্লা দুর্গ। রাজস্থানের একটা দুর্গ আছে, তার নাম হচ্ছে সোনার কেল্লা দুর্গ। এটা কি হলুদ বেলে পাথরে তৈরি। হলুদ বেলে পাথরে। তাহলে কি বলবো? জয়সালমীরের সোনার কেল্লা দুর্গটি হলুদ বেলে পাথরে তৈরি। আচ্ছা, আরেকটা জিনিস, দিল্লিতে কি আছে বলো তো? দিল্লিতে একটা বিখ্যাত ফোর্ট লাল কেল্লা। তো লাল কেল্লা লাল বেলে পাথরে তৈরি। হ্যাঁ,
জয়সালমীরের সোনার কেল্লা দুর্গটি হয়েছে, আর দিল্লিতে লাল কেল্লাটা লাল বেলে পাথরে। ঠিক আছে, আচ্ছা এবার অসংঘাত শিলার উদাহরণ লেখো। অসংঘাত শিলার উদাহরণ লেখো। অসংঘাত শিলার উদাহরণ হলো চুনা পাথর। অসংঘাত শিলার উদাহরণ কি? চুনা পাথর। আচ্ছা এবার একটা জিনিস বলো তোমরা, রূপান্তরিত শিলার স্বাভাবিক কথা। রূপান্তরিত শিলার কি কি পরিবর্তন হয়েছে ওটা ওখানে আমি করে দিয়েছি, অযথা সময় নষ্ট করে লাভ নেই আমাদের। শিলার ব্যবহারটা এবার আমরা একটু দেখে নেব। শিলার ব্যবহার যদি আমরা বলি, প্রথমে মার্বেল। মার্বেল কিসে ব্যবহার হয়? এটা তো নিশ্চয়ই আমার বলার দরকার নেই। মার্বেল চোখ বন্ধ করে বাড়ি তৈরিতে ব্যবহার হয়, তাই কি না? আচ্ছা বেলে পাথর, চুনা পাথর, এটাও বাড়ি তৈরিতে ব্যবহার হয়, তাই তো? আচ্ছা এটা তো লেখার দরকার নেই, এটা স্বাভাবিক জিনিস, তাই কি না? বেলে পাথর আর চুনা পাথর বাড়ি তৈরিতে ব্যবহার হয়। আচ্ছা এবার যদি বলি এ কিসে ব্যবহার হয়? গ্রানাইট, এটা তো লিখিয়ে দিয়েছি আগে, বলা উচিত, বলো। বাড়িঘর তৈরিতে। ব্যাসাল্ট, রাস্তাঘাট নির্মাণে, তাই তো? আচ্ছা আরেকটা জিনিস আছে, যদি বলে যে গ্রাফাইট, গ্রাফাইট কিসে ব্যবহার হয়? গ্রাফাইট কিসে ব্যবহার হয় বলো? পেন্সিল বানাতে ব্যবহার হয়। তবে বাই চান্স যদি কোনো কারণে, এখন এটা জিওগ্রাফি থেকে বাদ দিয়েছে তথ্যটা, আগেকার যুগে যে বড় বড় ঢাবড়া ব্যাটারি হতো রেডিওতে, ওর মাঝখানে যে দেখবে একটা এরকম থাকতো, ওটাও গ্রাফাইট, তাই কি না? ওটা এখন তথ্যটা নেই, তো মাথায় রেখে দাও, স্বাভাবিক। এখন আমাদের ওই পেন্সিল ব্যবহার লেখা আছে জিওগ্রাফির তথ্যটা এখন যেটা আছে। আচ্ছা আরেকটা, আরেকটা যে সেটা হচ্ছে কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট কিসে ব্যবহার হয়? এটা লেখো, কাঁচ তৈরিতে কোয়ার্টজাইট ব্যবহার হয়। যেগুলো জানো ওগুলো লেখার দরকার নেই, তাই কি না? অযথা সময় নষ্ট করে লাভ নেই। ওগুলো ভুলে যাবে না তো, যেগুলো হ্যাঁ বললে পাল্টি খাস না পরে বাবা। হ্যাঁ নাহলে মুশকিল হয়ে যাবে, তথ্য বাদ দেওয়া যাবে না, মাথা থেকে ভুল করে বের করবে না। আচ্ছা শোনো, তাহলে কোয়ার্টজাইট কিসে ব্যবহার হয়? কাঁচ তৈরিতে। আচ্ছা এবার যদি বলে চুনা পাথর আর বেলে পাথর তো বাড়িতে গেল, তাই না? কিন্তু যদি পার্টিকুলার চুনা পাথর দেয়, চুনা পাথর তার সাথে চুন, তার সাথে খড়ি, তিনটে জিনিস দেয় একসাথে যদি দেয়, চুনা পাথর, খড়ি আর চুন, তিনটে যদি কোন ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা কি উত্তর দেবো? সিমেন্ট শিল্পে ব্যবহার হয়। চুনা পাথর, চুন আর খড়ি কোন শিল্পে ব্যবহার হয়? সিমেন্ট শিল্পে ব্যবহার হয়। ঠিক আছে, সিমেন্ট শিল্পে। আচ্ছা আর একটা তথ্য এখান থেকে, সোরা, খড়ি, খড়ি, খড়ি মাটি বলে না যেটা, খড়ি মাটি যেটা বলে, খড়ি মাটি মানে ওই যে লেখার ক্ষেত্রে চক আলাদা, আর এই খড়ি যেটা দিয়ে লেখে, আগে স্লেটে লিখতো। আর তাহলে এই প্রশ্নটা আবার ফের চলে এলো, স্লেট কিসে কাজে লাগে? ওই তো বলেই তো দিলাম, স্লেট হচ্ছে লেখা, আর একটা বর্তমানে ওই যে বাড়িঘর। স্লেটের দুটো ব্যাপার, এক হচ্ছে লেখার কাজে মানে স্লেট হিসেবে, আর একটা হচ্ছে বাড়ি তৈরিতে কাজে লাগে। মানে এক কথা কি, এগুলো এক ধরনের কি, সব তো পাথর না, টাইলস এর মধ্যে পড়ছে তো, তাই না? তাই যতই জানবে টাইলস হয়, যে মানুষ যেমন বড় লোক সে তেমন টাইলস ব্যবহার করবে, তাই কিনা? 40 টাকা কেউ ফুট, কেউ 100 টাকা স্কোয়ার ফুট, আবার কেউ 2 লাখ টাকাও মার্বেল স্কোয়ার ফুট আছে, জানো তো? এটা মানে আমরা আমরা এখানে কম দামি গুলো আমাদের কাছে যা আসছে তাই, আর অনেক দামি 2 লাখ 3 লাখ টাকা স্কোয়ার ফিট আছে নাকি জানি না, আমি কোনোদিনও দেখিনি, শুনেছি, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এবার দেখো তাহলে যেটা বললাম, তাহলে সোরা কিসে ব্যবহার হয়? সোরা, দন্ত সকারে সো, রয়কারের রা, সোরা। সোরা ব্যবহার হয় হচ্ছে বারুদ ও দেশলাই তৈরিতে। বারুদ ও দেশলাই তৈরিতে কিসে ব্যবহার হয়? বারুদ ও দেশলাই তৈরিতে। আচ্ছা এরপরে যদি দেখো, যদি বলে যে খনিজ লবণ কিসে ব্যবহার হয়, এটা তো আমরা সবাই জানি, বলো কিসে ব্যবহার হয়? আরে খনিজ লবণ কিসে? খাবার কাজেই তো লাগে। আর একটা বলতে পারো তোমরা খাবার কাজে, ডাইরেক্ট খাবার কাজে। আর একটা বলতে পারো যে প্রিজারভেটিভ, মানে সংরক্ষণে। তো সংরক্ষণ মানে কি? খাবারই তো সংরক্ষণ করবে রে বাবা, তো ঘুরে ফিরে কি হয়ে গেল? সংরক্ষণই মানে খাবারই হয়ে গেল। কিন্তু এটা ছাড়া যদি অন্য কাজ বলে সেইটা বলো আমাকে, এটা তো আমরা সবাই জানি। এটা ছাড়া আর একটা কাজে ব্যবহার হয় যেটা তোমরা জানো, সবাই জানি আমরা। তো বরফ, ওই একই জিনিস তো, ওই বরফ যাতে না গলে, ও তো ওটা তুষারে চুন মিশিয়ে দেয় না, ওটা তো এ হচ্ছে না। আরে বাবা রাসায়নিক কেমিস্ট্রিতে ব্যবহার হয়, কেমিস্ট্রিতে কত সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইসালফেট, হ্যান ত্যান অনেক ধরনের নাম নেই, লবণের অনেক ধরনের নাম নেই, 7-8 ধরনের কেমিস্ট্রি। তার মানে কি হয়ে গেল? তাহলে রাসায়নিক, রাসায়নিক শিল্পে লিখে রাখো, রাসায়নিক শিল্পে লিখে রাখো। কেমিস্ট্রিতে নাম আছে কিনা অনেকগুলো, শুনেছো কিনা? তাহলে রাসায়নিক শিল্পে। আচ্ছা
এরপরে লেখো আর একটা কাদা পাথর ও জিপসাম। কাদা পাথর ও জিপসাম, এটা ব্যবহার লিখে রাখো কোথায় হয়। লেখো সিমেন্ট উৎপাদনে ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে। সিমেন্ট উৎপাদনে ও প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস নিশ্চয়ই বোঝানোর দরকার নেই, কারণ আমরা সবাই জানি বাড়ির দেওয়ালে যেটা করা হয়, তাই তো, সাদা রঙের যেটা করে না। আর 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 কি হয় প্লাস্টার অফ প্যারিস, আরেকটা কাজে লাগে বলো তো? হ্যাঁ, যখন ভেঙে গেলে, মানে এটা আসলে সলিড হয়ে যায়, তাই না? মানে এটা তোমার কি আসলে হাত ভেঙে গেলে কি হয়, হাত আসলে কোনোদিনও জোড়া লাগে না, মানে ওষুধ টষুধ খেয়ে। এটাকে হাতের নিয়ম হচ্ছে, মানে হাড়ের এমনিতেই ন্যাচারাল নিয়ম, যদি কোনো জিনিস দিয়ে টাইট করে ঠিকঠাক ভাবে জায়গায় সেট করে দেওয়া যায় এবং নির্দিষ্ট সময় দেওয়া যায়, মানে বিশ্রাম, ও অটোমেটিক্যালি জুড়ে যাবে। এই জন্য প্লাস্টার অফ প্যারিস যেহেতু মজবুত জিনিস, ওই জন্য ও চারদিক দিয়ে কি করে, ওকে নাড়াতে দেয় না। প্লাস্টার অফ প্যারিসের এটাই কাজ, ও শক্ত হিসেবে চারদিকটা কি করে আঁকড়ে ধরে থাকে, যাতে তোমাকে নড়তে না দেয়। আর হাড় বিশ্রাম পেলেই ও অটোমেটিক্যালি কি জুড়ে যাবে। এটা হচ্ছে হাড়ের বৈশিষ্ট্য একটা, একদিক থেকে ভালো, নাহলে তো জীবনে জুড়তোই না আমাদের এসব। যাই হোক, আরেকটা লেখো, ডলোমাইট কিসে কাজে লাগে বলো? ডলোমাইট, ডলোমাইট কিসে কাজে লাগে? কিসে কাজে লাগে? লেখো ইস্পাত উৎপাদনে কাজে লাগে। ডলোমাইট ইস্পাত উৎপাদনে কাজে লাগে। আচ্ছা আচ্ছা, যদি বলে যে এই যে জীবাশ্ম বিদ্যা, এটার ইংলিশ নামটা মাঝে মাঝে দেয়, মানে এক কথায় জীবাশ্ম নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে তো জীবাশ্ম বিদ্যা বলে। এর ইংলিশটা লিখো প্যালিওন্টোলজি, PALEON, PALEON, প্যালিওন্টোলজি, PALEONTOLOGY, PALEONTOLOGY। লিখেছো সবাই? আচ্ছা, ব্যাস আপাতত এইটুকু। হ্যাঁ, এটুকুই থাকলো, এইটুকু ভালোভাবে পড়ো। হ্যাঁ, তথ্যটা তার সাথে মেটেরিয়ালসটা আর এই ক্লাস নোটটা নিয়ে পড়ো, আশা করছি হয়ে যাবে। আর পিছনের কোশ্চেন গুলো দেখো, পিছনের কোশ্চেন গুলো দেখো তো, পিছনের কোশ্চেন গুলো দেখো। এই যে দেবব্রত স্যার, হ্যাঁ এ করে দিন। তোদের এরপরে কি ক্লাস আছে স্যারের? আচ্ছা, 2-3 মিনিট, 2-1টা কোশ্চেন অন্তত দেখি, তারপর আমি ছেড়ে দিচ্ছি। দু